করণ সামনে আসে যা দেখলে যে কোনো সচেতন মানুষের গা শিউরে উঠবে। আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ নিয়ে, যেখানে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের ভেতরে কি তবে জামাতের মাস্টার প্ল্যান এখনো জিয়ে আছে? বন্ধু বেশে শত্রুরা কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আওয়ামী লীগের ভেতরে জামাত ঢুকে আছে। আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই জামাত আওয়ামী লীগের মধ্যে আছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, কোথাও জামাত শিবির ঢোকা বাকি ছিল না। এই যে সাম্প্রতিক সময় একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জামাত আমিরের উপদেষ্টা যিনি পররাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হবার জন্য, এবং জামাত তাকে অপসারণ করেছে। সেই ব্যক্তি, আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, যে তিনি শেখ হাসিনার আশপাশে কত ক্লোজ ছবিতে তাকে দেখা যাচ্ছে। এই জামাত আমিরের উপদেষ্টাকে শেখ হাসিনার পাশে কে নিয়ে গেছে? একদিন না, একাধিক ছবিতে, বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে তাকে দেখা যাচ্ছে, যুবলীগের প্রেসিডেন্ট শেখ পরশের সাথে তাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার সাথে দেখা যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভেতর জামাত এভাবেই ঢুকেছিল, এবং এখনো যদি বলেন যে জামাত এখনো ঢুকে নেই, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের এতটা চাহিদা, বাংলাদেশ এতটা আওয়ামী লীগকে চাইছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগকে চাইছিল বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ইউনূস সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে মানুষ বলছিল যে আমরা আগেই ভালো ছিলাম। বিএনপি কেবল সরকার গঠন করেছে 9 দিন, 90 দিন যেতে দিন, দেখুন কি অবস্থা হয়। আবারও চাইবে আওয়ামী লীগ আসুক, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যে পথে আছে সেই পথ থেকে এখনো বাংলাদেশের মাটি আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, তৃণমূলের ত্যাগী মানুষগুলো চায় যে আবার আওয়ামী লীগ আসুক, বাংলাদেশ ভালো থাকে, তারা ভালো থাকে। কিন্তু আওয়ামী লীগ আসবে কিভাবে? এখনো জামাতি মাস্টার প্ল্যানের মধ্যে আওয়ামী লীগ বসবাস করে। বড় প্রশ্ন, ছদ্মবেশের রাজনীতি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে মনে হওয়াটা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগের এক বিশাল অংশ মনে প্রাণে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি আদর্শের জামাতি রাজনীতি লালন করছে। তারা আওয়ামী লীগের ভেতরে ঢুকে এমন এক স্লিপার সেল তৈরি করে রেখেছে এখনো, যা আজ দলটিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। একটু ভেবে দেখুন, গত 15 বছরে কতজন হাইব্রিড নেতা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে। এদের শেকড় কোথায়? এরা কি আদর্শের টানে এসেছে, নাকি কোনো সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে দলকে ধ্বংস করতে এসেছে? এই স্লিপার সেলগুলো আজ এতটাই শক্তিশালী যে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো পর্যন্ত, যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা এখনো পর্যন্ত কলকাঠি নাড়ছে। তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে বলুন? এখনো আওয়ামী লীগকে ভুল পথে চালিত করছে, আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এবার আমরা একটু নজর দিতে চাই বর্তমান পরিস্থিতির দিকে। লক্ষ্য করুন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে। আজ সংসদে কি হলো? রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত জোটের সেই চিরচেনা ওয়াক আউট। বাইরের রাজপথে গত 1.5 বছর ধরে রাষ্ট্রপতির পদত্যাগের যে জিগির তারা তুলেছিল, তাতে তারা আজ অনেকটা সফল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখবেন একদল তথাকথিত আওয়ামী পাতি নেতাকর্মী আর জামাতের সুর এখন হুবহু এক। যে সুরে জামাত কথা বলছে, ঠিক সেই সুরে এই পাতি নেতারাও গলা মেলাচ্ছে। ইস্যুটা কি? ইস্যু হলো মন্ত্রিপরিষদ বিভাগের লিখে দেওয়া ভাষণ। উন্মাদনা কি? উন্মাদনা হলো রাষ্ট্রপতির পদত্যাগ। ফলাফল, দুই পক্ষই যেন এখন একই বৃন্তের দুটি ফুল। যারা চির শত্রু হওয়ার কথা, তারা আজ একই লক্ষ্যে কাজ করছে। এটা কি কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ?
এখানে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে রাষ্ট্রপতির ভাষণ, সংসদের রাষ্ট্রপতি কোন প্রেক্ষাপটে কিভাবে ভাষণ দেন। সংবিধানের আর্টিকেল 72 অনুযায়ী নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বা প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদকে উদ্দেশ্য করে ভাষণ প্রদান করেন। এই ভাষণে সাধারণত সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরা হয়। বাস্তবে এই ভাষণটি মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়, যদিও তা রাষ্ট্রপতির কণ্ঠে উচ্চারিত হয়। সুতরাং সে আলোকে এখন প্রশ্ন হলো, এই যে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছেন, তা যেহেতু সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সারসংক্ষেপ এবং তা মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণারই প্রতিফলন, সেহেতু আজ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দল কর্তৃক প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিল সহকারে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করা কি সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি এবং বর্তমান মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণাকে প্রত্যাখ্যান করা নয় কি? অর্থাৎ জামাত যে সুরে কথা বলছে, আওয়ামী লীগের নেতা পাতি নেতারাও সেই সুরেই কথা বলছে এবং এই ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বিগত আওয়ামী লীগ সরকারকে এক প্রকার কাঠগড়ায় নেওয়া ইত্যাদি বিভিন্ন কিছু। আমি এর আগের একটি ভিডিওতেও বলেছি এই ভাষণটা কার তৈরি করে দেওয়া। এটা বিএনপির নীতি আদর্শ। বিএনপি তো আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করবে। এটি জাস্ট একটা রেওয়াজ, সাংবিধানিক রেওয়াজ। সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে সরকারের নীতি, পরিকল্পনা রাষ্ট্রপতির কণ্ঠ দিয়ে বলানো হবে। এখন অনেকে বলবেন যে রাষ্ট্রপতি এই ভাষণ উচ্চারণ করবার আগে পদত্যাগ করলেন না কেন? রাষ্ট্রপতির পদত্যাগ করবার কোনো আজকের আগ পর্যন্ত উপায় ছিল না। আজকে থেকে উপায় তৈরি হলো। আপনারা জানেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। স্পিকার পদটি আজকে তৈরি হয়েছে। এখন চাইলে আপনাদের চাওয়া এবং আওয়ামী লীগের পাতি নেতা যারা চাইছেন রাষ্ট্রপতির পদত্যাগ, তাদের চাওয়া এবং জামাতের চাওয়া যেহেতু মিলে গেছে, রাষ্ট্রপতি হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন যে তিনি পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু আজকের আগ পর্যন্ত তার পদত্যাগ করবার কোনো সুযোগ ছিল না, আর এই ভাষণ উচ্চারণ না করে তার কোনো উপায় ছিল না। এবং এই বিপদটাই হয় যে কোনো একটা সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার, আগের সরকারের মাঝখানে যে রাষ্ট্রপতি যিনি থাকেন, তার জন্য একটা মহা বিপদের কারণ হয়। অতীতেও এমনটা হয়েছে যে নতুন সরকারের নীতি, পরিকল্পনা ঘোষণা করতে হয় এবং আগের সরকারের বিষোদ্গার গাইতে হয়। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেই শুধু এটি প্রযোজ্য নয়, অতীতে ইয়াজউদ্দিন আহমেদ, অতীতে বিচারপতি শাহাবুদ্দিন, অতীতে আব্দুর রহমান বিশ্বাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছিল। আজকে কঠিন সময়ের মুখোমুখি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন প্রশ্ন আসে, এই যে এই খেলায় লাভ আর ক্ষতিকার, বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী স্পিকারের পদ এখন তৈরি, আমি খানিক আগে যেটি বললাম। তাই রাষ্ট্রপতির পদত্যাগের পথও পরিষ্কার। তিনি হয়তো পদত্যাগ করবেনই, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের এতে লাভ কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের এতে কোনো লাভ নেই। আসলে লাভ পুরোটাই জামায়াতের। আওয়ামী লীগের ভেতর সফলভাবে ঢুকে পড়া তারা আজ এমন পরিস্থিতি তৈরি করেছে যেন এই দলটি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আওয়ামী লীগের আজকে করুণ দশা। এই করুণ দশার মধ্যেও জামাতেরা আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কারা ভাইরাল করছে? ওই গুপ্ত পোস্ট করছে, পোস্ট করে মগজটা ধোলাই করছে যে হ্যাঁ তাই তো, আমাদের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, মারো তারে, পোস্ট মারো। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়ে গেছে। একবার ভাবুন, আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চূড়ান্ত নীল নকশা কি তবে খোদ আওয়ামী লীগেরই ছদ্মবেশীরাই বাস্তবায়ন করছে? দলের ভেতর থেকে কি আওয়ামী লীগের সমাধি খোঁড়া হচ্ছে? শত্রু যখন সরাসরি মোকাবেলা করা যায় না, তখন তারা বন্ধু সেজে ঘরে ঢোকে। আর আওয়ামী লীগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই ঘটছে?
ইতিহাস বড় নির্মম। ইতিহাস আমাদের শিখিয়েছে সম্মুখ সমরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক। বন্ধুবেশে শত্রুরা যখন ঘরে ঢোকে তখন বিনাশ অনিবার্য হয়ে পড়ে। আজ আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে অস্থিরতা, যে আদর্শিক বিচ্যুতি আমরা দেখছি, তা কি জামাতের সেই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের চূড়ান্ত পর্যায়ে? জামাত কি তবে সফলভাবে আওয়ামী লীগের খোলস ব্যবহার করে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছে? যদি তাই হয় তবে এই রাজনৈতিক দেউলিয়াত্বের শেষ কোথায়? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ষড়যন্ত্রের শেষ থাকে ধ্বংস দিয়ে। আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা সেই স্লিপার সেল বা ছদ্মবেশীরা আজ সফলতার দ্বার প্রান্তে। তারা দলকে ভেতর থেকে এমনভাবে ফোকলা করে দিয়েছে যে বাইরের আঘাতের আর প্রয়োজন পড়ছে না। দেশ ও রাজনীতির এই ক্রান্তিকালে আমাদের আরও সতর্ক হয়ে প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে হবে। আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, নাকি তারা এই নীল নকশার জালে আটকা পড়ে বিলীন হয়ে যাবে? সময় এর সঠিক উত্তর দেবে। আজকে রাষ্ট্রপতির যারা অপসারণ চাইছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমি আলাপটা শেষ করব, দীর্ঘ হচ্ছে, যে রাষ্ট্রপতির অপসারণ করে আপনার কি লাভ বলুন তো? আজকে রাষ্ট্রপতি যদি মেয়াদ পূরণ করে, মনে করুন রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, তিনি মেয়াদ পূরণ করবেন না। যেহেতু জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী জোট চায় না, সেহেতু তিনি মেয়াদ পূরণ করবে না। বিএনপি এই ফাঁদে, অস্থিরতা তৈরির ফাঁদে পা দেবে না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলবে, রাষ্ট্রপতি পদত্যাগ করবে। কিন্তু আওয়ামী লীগারদের জন্য লাভ না, ক্ষতি হলো। কারণ রাষ্ট্রপতি যদি থাকতেন, আপনারা কি মনে করেন যে এই যে তারেক রহমান সরকার মেয়াদ পূরণ করবে কিংবা 2 বছর যাবে? বাংলাদেশে আরেকটা রাজনৈতিক সমীকরণ ঘটবে খুব শীঘ্রই। বাংলাদেশ অচল হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হবে। এবং ক্ষমতার পট পরিবর্তনটা হবে, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয় ক্যান্টনমেন্ট থেকে। সেটা কখনো 16 বছরে হয়, কখনো 5 বছরে হয়। আপনি 2007 সালের যে 111 সরকার, সেটার পেছনে সামরিক শক্তি ছিল। 2024-এর যে ইউনূস সরকার, সেটার পেছনে সামরিক শক্তি ছিল। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি যা বলছে, এবার খুব বেশি সময় নেবে না। এবার অস্থির হতে হয়তো কয়েক মাস, বছরের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হবে এবং বৈশ্বিক সমীকরণও কিন্তু আছে, যার দরুন ক্যান্টনমেন্ট এসে দাঁড়াবে, ভূমিকা পালন করবে। তারেক সরকারের হয়তো পতন ঘটে যেতে পারে এবং একটা 111 টাইপের একটা সরকার গঠিত হতে পারে। এবং আপনার আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির মসনদে থাকতো, আপনি কিছুটা হলেও লাভবান হতেন। কিন্তু আপনি চাইছেন রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি অপসারণ হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যেহেতু এই মাটি মানুষের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেহেতু আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবেই। কিন্তু আওয়ামী লীগ এখনো ভুলের রাজনীতিতে বসবাস করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো সেই ব্রেন ওয়াশ, জামাতি ব্রেন ওয়াশের মধ্যে বসবাস করছেন। আমি আমার মতের সাথে আপনাকে একমত হতে হবে এমন কথা বলবো না, জাস্ট একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে আমরা কি করছি, কি ভাবছি। আমাদের ভাবনাগুলো আরো পরিশুদ্ধ হওয়া একান্ত কাম্য। কথা আর বাড়াতে চাই না।